হ্যালো এভরিওয়ান। প্রত্যেক সপ্তাহের মতো আমি ফ্রেন্ডটাম নিয়ে চলে এসেছি আরও একটা নতুন গল্প নিয়ে, বলতে পারেন নতুন ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্পের নাম হলো রাত তখন ৩:৩৫ বাই মোহাম্মদ হাবিবুল বাসার। গল্পের শুরুতেই বলে রাখি, গল্পের সাথে বাস্তবের যদি কোনো মিল থাকে সেটি অনিচ্ছাকৃত এবং এটি কোইন্সিডেন্স। আমরা সন্ধ্যের ছায়া, কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা কোনো সুপারস্টিশনকে প্রাধান্য দিই না। শুরু হচ্ছে রাত তখন ৩:৩৫। আচ্ছা, ভৌতিক বলে আসলেই কি কিছু হয়, নাকি এটি শুধুই মানুষের মনের ভুল? যদি ভৌতিক বলে কিছু নাই থাকে, তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনায় তৈরি করে ভয় পায়, নাকি এর পিছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? তৌহিদ, এক খ্যাতনামা সাংবাদিক, যুক্তির ওপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতি রাত ১২টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পিছনের সত্য উদ্ঘাটন করা। তবে মজার ব্যাপার হলো, তৌহিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করত না। আপনি কি বলতে চান ভূত বলে কিছু পৃথিবীতে আছে নাকি? ভূত কিনা বলতে পারবো না, তবে তারা অশরীরী। আপনি বিশ্বাস না করতেই পারেন, কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি। আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না যদি এগুলো মিথ্যা হতো। আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাফ দিয়েছিল, আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিচ্ছে। আপনার সামনে যেদিন ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয়। রাসেল চলে যাওয়ার পর তৈমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মনেই বলল, এসব বোকা লোকেদের নিয়ে আর পারা গেল না। আমিও তৈমিদ প্রমাণ করব ভূত বলে কিছু হয় না, এসবই মানুষের মনের ভুল। তৈমিদ ভাবল, কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায়, তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারবো। তারপর তৈমিদ কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল। জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে, রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না। বাড়িটা অভিশপ্ত। গ্রামবাসী বলে, বাবা, এই বাড়িতে যেও না, তুমি ফিরে আসতে পারবে না। হ্যাঁ, তা কাল সকালেই দেখা যাবে।
বাড়ির সামনে এসে দাঁড়ালো তৈমিত। সন্ধ্যা পেরিয়েছে, রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরো রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙা জানলা আর মাকড়সার চাল, চারদিক যেন শূন্যতা। তৈমিত নিজের ক্যামকর্ডারটা বার করে রেকর্ড করতে লাগলো। সে সে ভীতিতে বলল, আচ্ছা সবাই দেখুন, এই বাড়ি নাকি ভৌতিক। রাত ৩:৩৫-এ এখানে নাকি অদ্ভুতুরে কিছু ঘটে। আমি এই গুজবের সত্য যাচাই করব আপনাদের কাছে। ঘরের ভিতরটা অন্ধকার, শুধু তার টর্চের আলোয় সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের নিচেটা ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাক, ভাঙা চেয়ার আর এক কোণে ধুলো জমা আয়না। হ্যাঁ, এটা আমার কল্পনা। কে আপনি? করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে, এক মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে। তৈমিত দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করল। ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা, কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে। মহিলাটি বলল, তুই এখানে কেন এসেছিস? সে তো আমার কাছেই আসছে। এখন উপায়? আর কোনো উপায় নেই। এবার তোর সব পথ বন্ধ। প্লিজ প্লিজ আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি আমি আর কখনো আসবো না। আমাকে মেরো না, মেরো না, মেরো না। তৈমিত হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে। সারা শরীরে কিন্তু মাথার ভিতর এক অদ্ভুত শূন্যতা। তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনো রক্তের দাগে ভরা। সেই রক্ত যেন তার মনের অন্ধকার কোণগুলোকে আরো বেশি জাগিয়ে তুলছে। তোমারে তো আমি আগেই সাবধান করেছিলাম, তুমি শুনলে না। ওই বাড়ির জিন ভূতের না, ওখানে রূপার অভিশাপ লেগে আছে। রূপা কে? ওর সাথে এই বাড়ির সম্পর্ক কি? রূপা এই বাড়ির মালিকের মেয়ে ছিল। বছর 20 আগে তার বিয়ের রাতে ওকে মেরে ফেলা হয়। কিন্তু কেন? আর আমি তো ওকে দেখেছি,
ও আমার সাথে কথা বলেছে। সে কি? ও মরেছে, কিন্তু শান্তি পায়নি। যে রাতে ওকে মারা হয়েছিল, সেই রাত থেকে ওর আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায়। ঠিক 3:35-এ ওর কণ্ঠ শোনা যায়। যারা ওর আত্মাকে বিরক্ত করে তারা আর বাঁচে না। তৈমিদের গলা শুকিয়ে এলো। সে বলল, কিন্তু আমি তো কিছু করিনি। আমি শুধু সত্যটা খুঁজতে গিয়েছিলাম, ব্যাস। সত্যি খুঁজতে চাইলে রূপার কষ্টও বুঝতে হবে। তুমি ওর জীবনের গল্প জানো? কৌতূহলভাবে তৈমিত বলল, আর আরে ওর গল্পটা জানলে হয়তো বুঝতে পারবো। তখনই কেয়ারটেকার বলে উঠল, রূপা ছিল খুব মিষ্টি মেয়ে। তার বাবা ছিলেন জমিদার। বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল, কিন্তু সেই খুশি টেকেনি। তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল, কারণ তারা তার বাবার সম্পত্তি চাইত। তার লাশ বাড়ির পেছনের কুয়োয় ফেলে রাখা হয়। সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। রূপার আত্মা সুবিচারের অপেক্ষায় আছে। রাত 3:30। তৈমিত আর কেয়ারটেকার বসে আছে বাড়ির প্রধান ঘরে। কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল। এটা রাখ, বিপদ এলে কাজে লাগবে। হঠাৎ করে এক নারী কণ্ঠ শোনা গেল। তুমি আমার ঘরে কেন? তুমি কি চাও? তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না? আমার হত্যার বিচার চাই। আমার বাবা, আমার মা, তারা সুবিচার পায়নি। তৈমিত, পালাও, ও তোর জীবন নেবে। তৈমিত কাঁপতে কাঁপতে বলল, "আ- আ- 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 আমি তোমার গল্প সবাইকে জানাবো। তুমি সুবিচার পাবে। তোমার সুবিচার হবে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি।" রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়ার পর ঘরের বাতাস স্বাভাবিক হয়। পরের দিন সকালে তৈমিত গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানাল। সবাই শোনার পর ভয় হতবাক হয়ে গেল। একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে বলল, ছেলে, তুমি সত্যিই সাহসী, কিন্তু সাবধান, রূপার আত্মা খুবই ক্ষমতাশালী। তুই যদি ওর প্রতিজ্ঞা রাখতে না পারিস, তোর জীবনও বিপদে। তৈমিত বলল, আমি প্রতিজ্ঞা করছি, রূপার মৃত্যুর ন্যায় বিচার করব। তবে আমাকে সাহায্য করতে হবে, একা আমি পারবো না। তৈমিত, কেয়ারটেকার এবং কয়েক গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি এবং জমিদারি খুঁজতে বের হলো। সেখানে তার কিছু পুরনো নথি পেল। নথিগুলোর মধ্যে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল, যেখানে তিনি তার মেয়ের হত্যার জন্য রূপার শ্বশুরবাড়ির লোকেদের দায়ী করেছিলেন। পুলিশ অফিসার বললেন, ঠিক আছে, তদন্ত শুরু হবে। তদন্তের সময়
রূপার শ্বশুর বাড়ির একজন বয়স্ক লোক পুলিশের সামনে স্বীকার করল যে সেই রাতে তারা রূপাকে কুয়োয় ফেলে হত্যা করেছিল। আবার সেই অভিশপ্ত বাড়ির শীতল বাতাস, ঘরের কাঁটার শব্দ ৩:৩৫। রূপা শান্ত কণ্ঠে বলল, তুই আবার কেন এলি? তৈমিত শান্তভাবে বলল, তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা। তোমার হত্যার সত্যি উদ্ঘাটন হয়েছে। তোমার হত্যাকারীরা শাস্তি পাবে। তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে? হ্যাঁ, আমি কথা দিয়েছি তোমার আত্মা এবার শান্তি পাবে। তুই কথা রেখেছিস, আমি এখন শান্তি পেতে পারি। তবে একটা কথা মনে রাখিস, সত্য কখনো লুকোনো যায় না। কয়েক মাস পর রূপার হত্যাকারীদের আদালতে শাস্তি হল। গ্রামের মানুষদের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল। তারা আবারও সেই বাড়ির ব্যবহার করতে শুরু করল। তৈমিত নিজের ডায়েরির শেষ পাতায় লিখল, রূপার আত্মার শান্তি ফিরে এসেছে। আমি সত্যি উদ্ঘাটন করতে পেরেছি। তবে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাহস আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তৈমিত তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে। ভূত নয়, তবে তারা অশরীরী। আজকের মতো এইটুকুই। সন্ধ্যের ছায়ার পরবর্তী পর্বে আবার নতুন কোনো রহস্য নিয়ে আমরা ফিরে আসব। ততদিন ভালো থাকুন, সাবধানে থাকুন আর ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।